প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ব্যাকরণের একটি বিশেষ পাঠ। কালের যে বৈচিত্র্য রয়েছে, কালের যে ভাব রয়েছে, এই কালের যে রূপ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জানছি কালকে যে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এবং তার তিনটি প্রধান ভাগের মধ্যে যে একটি ভাগ রয়েছে বর্তমান কাল। এই বর্তমান কাল কি? বর্তমান কালকে সূক্ষ্মতার বিচারে যে ভাগ করা যায় তার একটি অন্যতম বিভাগ, যা হচ্ছে সাধারণ বর্তমান কাল। আজকের এই ভিডিওতে মূলত আমরা সেই সাধারণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি অনেক নতুন তথ্য জানতে পারবে বা এই পড়াটি নতুনভাবে জানতে পারবে। এমনভাবে তোমরা পড়াশোনা করবে যাতে করে তোমাদের আর নতুন করে অন্য কোনো বই, অন্য কোনো নোটস বই, অন্য কোনো কোচিং সেন্টার কোথাও যেতে না হয়। শুধুমাত্র এই ভিডিও থেকে তোমরা আরও বিস্তৃত আকারে অনেক ধারণা পাবে। আর আমি চেষ্টা করব আমার যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলোর মধ্যে বৈচিত্র্য আনতে, যাতে একটি টপিকের মধ্য দিয়ে আমরা আরও অনেকগুলো টপিক শিখতে পারি। তাই অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে গেলে, অনেক কিছু জানতে গেলে এবং নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে গেলে অবশ্যই দেখতে হবে এই চ্যানেল, মনের মতো ক্লাসরুম চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনেছো যে কাল এমন একটি বিষয়, যদি অতীতের কথা বলি সেটা অনাদি, আর ভবিষ্যতের কথা যদি বলি তবে সেটা অনন্ত। এই অতীতকাল এবং ভবিষ্যৎকাল এর মাঝখানের যে সময়টি, সংযোগ যে স্থানটি, সেই সংযোগ স্থলটিকেই আমরা কিন্তু বলছি বর্তমানকাল। আবার এই বর্তমানকালকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, যে বর্তমানকাল সূক্ষ্মতার বিচারে বর্তমানকালকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? আমরা বিশেষ কয়েকটি ভাগ পাবো। তার মধ্যে প্রথম যে ভাগটি আমাদের অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে সাধারণ বর্তমানকাল। ঠিক একইভাবে আমরা কিন্তু পাবো সাধারণ অতীতকাল, সাধারণ ভবিষ্যৎকাল। তো প্রথম আমরা এই সাধারণ বর্তমান কাল সম্পর্কে যে তথ্যগুলো অবশ্যই জানবো সেগুলো পয়েন্টস আকারে আমি দিয়ে দিচ্ছি। তোমরা ভারতবর্ষের মধ্যে যারা রয়েছে, ভারতবর্ষের বাইরে যারা রয়েছে, বাংলা ব্যাকরণ নিয়ে যারা পড়াশোনা করছো বিভিন্ন শ্রেণীতে, তাদের প্রত্যেকের জন্য আমি বলছি এই পয়েন্টসগুলো লিখে রাখো, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন সমস্যায় পড়তে হবে না। সাধারণ বর্তমান কাল সম্পর্কে আমরা যে কথাটি অবশ্যই বলবো সেটি হচ্ছে ক্রিয়াটি, এই ক্রিয়াটি খুব স্বাভাবিকভাবে ঘটে, সাধারণভাবে ঘটতে থাকে এবং চিরকাল ধরে ঘটে আসা ঘটনাগুলো কিন্তু এই সাধারণ বর্তমান কালের মধ্যে আমরা রাখবো। 2 নম্বর বিষয় যেটি বলবো, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে কোনো একটি পয়েন্টস মিস না হয়। আমি পয়েন্টস আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। মূল ধাতুর সঙ্গে কোনো কালবাচক প্রত্যয় যুক্ত হয় না। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে বুঝতে অসুবিধা হবে। খুব সহজ বিষয়, কিন্তু বুঝলে পরে এটা কিন্তু অঙ্কের মতো বিষয়, যদি এখন বুঝতে না পারো তাহলে কিন্তু পরেও বুঝতে পারবে না। তো আমি যে বিষয়টি আমি এখানে বোর্ডে করে দেব সেটা তোমরা ভালো করে ফলো করো। তার সঙ্গে যে বিষয়টি বলবো, যে মূল ধাতুর সঙ্গে পুরুষবাচক বিভক্তি যুক্ত হবে এই সাধারণ বর্তমান কালের ক্ষেত্রে। তো চলো আমরা বিষয়টি খুব ক্লিয়ার ভাবে বুঝে নেই এই ব্ল্যাকবোর্ডে বা এই গ্রিন বোর্ডের মাধ্যমে। একটা উদাহরণ নিচ্ছি, ধরো চলি শব্দটা। তাহলে চলি শব্দটা কি করে এলো? সাধারণ বর্তমান কালের একটি ক্রিয়াপদের রূপ হচ্ছে চলি। তাহলে এই আমি যদি বলি এই চল ধাতু এর সঙ্গে আমরা শুধু আমরা যে বিষয়টি পাবো সেটি হচ্ছে এই ইটাকে পাবো। ঠিক আছে, এই ইটাকে যদি পাই তাহলে এটাকে আমরা বলবো পুরুষবাচক বিভক্তি। এটা পুরুষবাচক বিভক্তি।
এটাও পুরুষবাচক বিভক্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে উদাহরণগুলো এখানে দিয়ে দিয়েছি এর থেকে আমরা স্পষ্ট একটা বিষয় বুঝতে পারছি যে ক্রিয়ারূপের যে ক্রিয়াপদের যে রূপগুলো পাচ্ছি তা কিন্তু পুরুষবাচক বিভক্তি যোগ করে এখানে আমরা পাচ্ছি। যেমন উত্তম পুরুষে ই যোগ করে পাচ্ছি চলি, মধ্যম পুরুষে অ যোগ করে পাচ্ছি চলো, আবার মধ্যম পুরুষের আরেকটি রূপ হচ্ছে চল যোগ এন চলেন, চল যোগ এ চলে, যেমন সে চলে। তাহলে চলি কিরকম? আমি চলি, তুমি চলো, তিনি চলেন, সে চলে। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ প্রত্যেকটির ক্ষেত্রে আমরা কিন্তু পুরুষবাচক বিভক্তি যুক্ত করেছি, কিন্তু এখানে কোথাও কালবাচক, তাই না, কালবাচক প্রত্যয় কিন্তু আমরা এখানে যোগ করিনি। তাহলে সাধারণ বর্তমান কালের গুরুত্বপূর্ণ বিষয় যে মূল ধাতুর সঙ্গে, মূল ধাতু এগুলো এই যে চল, মূল ধাতুর সঙ্গে কিন্তু কেবলমাত্র পুরুষবাচক বিভক্তি প্রয়োজন অনুসারে ব্যবহৃত হবে, কিন্তু কালবাচক প্রত্যয় যুক্ত হবে না। আচ্ছা, কালবাচক প্রত্যয় কিরকম হতে পারে? আমি একটা উদাহরণ দিই। এখানে আছে চলি, যদি তাম হতো, চলি তাম, তাহলে হয়ে যেত এটা কিন্তু কালবাচক প্রত্যয় যোগ করে। যদি হতো এরকম তিনি চলো, তুমি চলতে, তে যোগ করতাম তাহলে অতীতকাল হয়ে যেত। তিনি চলতেন, ইতো, ইতো যে কালবাচক প্রত্যয় সেটা কিন্তু এখানে যোগ হয়নি। আবার যদি ইবো যোগ করি, ইবো যদি যোগ করি তাহলেও কিন্তু আমাদের কি হবে, যে ভবিষ্যৎকাল পাবো। যেমন আমি চলিব, হ্যাঁ, তুমি চলিবে, তিনি চলিবেন, হ্যাঁ, সে চলিবে। তাহলে কালবাচক প্রত্যয় আমরা যোগ করছি না, পুরুষবাচক বিভক্তি যোগ করছি, এবং আমরা এইভাবে যে ক্রিয়াপদের রূপ পাই তখন আমরা সেই কালটাকে বলবো সাধারণ বর্তমান কাল। এবারে আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো থেকে বিভিন্ন দিক থেকে আমরা উদাহরণগুলোকে ব্যাখ্যা করব। যেমন প্রথম আমি যেটা বললাম, সে ভাত খায়, এটা একটি সাধারণ ঘটনা, এটা নিত্যদিন ঘটছে, তাই না? তো সে ভাত খায়, এটার মধ্যে এটাকে যে কালের রূপটা আমরা পাচ্ছি এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, কিন্তু এর সঙ্গে বাড়তি যে তথ্যটি আমরা জানবো যে এটি কিন্তু একটি হ্যাঁ বাচক শব্দ। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটি একটি হ্যাঁ বাচক শব্দ বা অস্তর্থক বাক্য। হ্যাঁ বাচক শব্দ, বাক্য, সরি, হ্যাঁ বাচক বাক্য। তাহলে এটি একটি হ্যাঁ বাচক বাক্য বা অস্তর্থক বাক্য। সে ভাত খায় না, এটাও সাধারণ বর্তমান কালের একটি উদাহরণ, কিন্তু এর থেকে আমরা আরেকটা বিষয় আমরা এখানে লিখতে পারি যে এটি একটি নাবাচক শব্দ। দেখো, যখন আমরা পড়াশোনা করছি একসঙ্গে সবগুলো বিষয় যদি একটু মাথায় ঢুকিয়ে নিই তাহলে পরবর্তীকালে আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তাহলে এটা হচ্ছে নাবাচক শব্দ, কারণ এখানে বাক্য, কারণ এখানে নাবাচক একটি শব্দ রয়েছে, এই যে না। আমরা জানি না, নয়, নি এই শব্দগুলোর সাহায্যে আমরা নেতিবাচক মনোভাব প্রকাশ করি। এবার দেখো, আমি উপাসনা করি, তো এটাকে আমরা কি বলবো, যে সাধারণ বর্তমান কাল এবং হ্যাঁ বাচক শব্দ, তাই না? এবার দেখো একটা মজার প্রশ্ন, যখনই এই তিনটে বাক্য আমি লিখেছি, ইচ্ছে করে আমি 4 নম্বর বাক্যটা একটু আলাদা করে লিখেছি। কেন? সে ভাত খায়, সে ভাত খায়, সেটা প্রতিদিন ভাত নাও খেতে পারে, সে একদিন রুটিও খেতে পারে। সে ভাত খায় না, সে আবার আরেকদিন ভাত খেতেও পারে। আমি উপাসনা করি, কোনোদিন সকালে করতে পারি, কোনোদিন বিকেলে করতে পারি, সেটা কোনো নির্দিষ্ট করে এখানে উল্লেখ নেই, এবং কোনোদিন প্রয়োজন, অন্য কোনো প্রয়োজনে
কোনো সমস্যা হলে আমি নাও করতে পারি। কিন্তু যখনই 4 নম্বর বাক্যটা দেখো আমি লিখেছি, আমি প্রতিদিন সকালে নিয়মিত উপাসনা করি, তাহলে প্রতিদিন এবং নিয়মিত এই দুটো শব্দ যখন আমি ব্যবহার করলাম, তখন এই বাক্যের সঙ্গে সঙ্গে আমরা আরেকটা সেন্স আমাদের কিন্তু কাজ করছে যে এই ঘটনাটি প্রতিদিন ঘটছে, নিত্যদিন ঘটছে এবং নিয়মিত ঘটছে, বৃত্তাকারে ঘটছে। প্রতিদিন সকাল আসছে, প্রতিদিন আমি একই কাজ করছি, তার জন্যে একে বলা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। আমি পরবর্তী ভিডিওতে নিত্যবৃত্ত বর্তমান নিয়ে আরেকটি ভিডিও বানাবো, সেখানে তোমাদের আরো ডিটেলস এবং আরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। মোটামুটি এখান থেকে তোমরা এটাকে স্টার মার্কস করে রেখে দিতে পারো, কারণ এটি নিত্যবৃত্তভাবে ঘটছে। ঠিক একইভাবে এটাও দেখো, সাধারণ বর্তমান কালের মধ্যে হলেও এটিও কিন্তু নিত্যবৃত্ত। কেন? সূর্য পূর্ব দিকে ওঠে, আজকে পূর্ব দিকে উঠেছে, কালকে উঠবে না এমনটা নয় যে কালকে দক্ষিণ দিকে উঠবে, এটা হতে পারে না। ঠিক সেরকম সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আজকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কালকে যাবে না এমনটা নয়, এবং কালকে আবার অন্য দিকে যাবে সেটাও নয়। তাহলে এই যে পরের 3টি বাক্য দিলাম, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে এগুলো নিত্যবৃত্ত, অর্থাৎ প্রতিদিন নিয়মিত ঘটছে এবং কালের দিক থেকে সাধারণ বর্তমান কাল। হ্যাঁ, তো এই যে উদাহরণগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি সাধারণ বর্তমান কাল, তার মধ্যে কয়েকটি হ্যাঁ বাচক এবং কয়েকটি না বাচক এবং কয়েকটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, আরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, নতুন কোনো ভিডিও প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাও, আমি তার উত্তর তোমাদেরকে অবশ্যই দেব। এবং যে কোনো ভিডিও তোমাদের প্রয়োজন, আমি কিন্তু শুধুমাত্র বাংলা বিষয় নিয়ে এখন আর আটকে নেই, আমি সব বিষয়ের ভিডিও বানাবো। তোমাদের কোন বিষয়ের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাও। আর হ্যাঁ, তুমি কোথা থেকে দেখছো, কে, নাম, ঠিকানা বিশদে জানাও, অবশ্যই তোমার সঙ্গে পার্সোনালি আমি যোগাযোগ করব। যদি তোমাদের কন্ট্যাক্ট নম্বর থাকে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর তোমাদের জানানোর চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, দেখতে থাকো মনের মতো ক্লাসরুম।